জোয়ারের তোড়ে কয়েক জেলায় বাঁধে ভাঙন, নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, টানা বৃষ্টি আর উজানের ঢলে 4 জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস। কুষ্টিয়ার 2 নদী থেকে বছরে 200 কোটি টাকার বালু লুট, মহালগুলোয় অস্ত্রধারীদের পাহারা। আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের ওই মাথায় হাত দেওয়ার মতো না উল্টা বাধা। এখানকার বালু মানে আপনার সোনা, তাহলে এই সোনাটাকে কীভাবে অপব্যবহার হয়, যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালু মলটা তাদেরই নিয়ন্ত্রণ। প্রতিবেদনের পরপরই প্রশাসনের অভিযান, সরঞ্জাম সহ উধাও অভিযুক্তরা। শ্যালো মেশিনের মাধ্যমে অথবা অন্যান্য উপায়ে বালু তোলা হয়। আসলে এরকম বালু তোলার কোনো সুযোগ নেই। সবসময় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে। আবারও টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতি, সর্বস্ব খোয়ালেন এক প্রবাসী। ডাকাতের গুলিতে রেকার হেলপার আহত। 8-9 মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল। 3টি লুটের ঘটনায় এখন পর্যন্ত 15 জন গ্রেফতার। উত্তরের কোরবানির হাটগুলোতে বিশাল দেহী গরু নিয়ে খামারিদের অপেক্ষা। অনলাইনেই পশু বিক্রিতে আগ্রহী জামালপুরের বেশিরভাগ খামারি। মানুষজন আসতেছে, দেখতেছে। খামারের গরুগুলা মূলত কাঁচা ঘাস, খড়, নো স্টেরয়েড, নো অ্যান্টিবায়োটিক। আমরা এই প্রথম বকশীগঞ্জ লাইফ ওয়েডে গরু বিক্রির প্রচেষ্টা শুরু করেছি। সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, ধস দেখা দিয়েছে হবিগঞ্জেও। টানা বৃষ্টিতে প্লাবিত সিলেট নগরী। 4 জেলায় দেয়া হয়েছে বন্যার পূর্বাভাস। তবে ঢল দ্রুত নামায় প্লাবন বা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপ অতিক্রম করলেও বৃষ্টিপাত থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। টানা 3 দিন ধরে ভারী বৃষ্টির কবলে পাহাড় আর হাওর ঘেরা এই অঞ্চল। শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে সিলেটে। তবে দীর্ঘস্থায়ী হয়নি বেশিক্ষণ। দুপুর না গড়াতেই আবার সেই প্রবল বেগে বর্ষণ। এতে হাঁটু পানির নিচে নগরীর চৌহাট্টা, হাওয়াপাড়া, মেডিকেল রোড সহ বেশ কিছু এলাকা। সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি আর ব্যবসায়ী প্রতিষ্ঠানেও। বিপাকে নগরবাসী। আমরা খাইটলো তো উঁচা সড়ক, এরপরেও পানি হয়ে যায়। যে অবস্থা আরম্ভ হয়েছে, ড্রেন বড়ি একবারে ভিতরে পানি ঢুকে। চৌহাট্টা পয়েন্টে, এটা সিলেটের কয়েকটা উঁচু জায়গার মধ্যে একটা ধরা যায়। রাস্তাও রিসেন্টলি উঁচু করা হয়েছে। আরো আমার জন্মের পরে কখনো আমি এখানে পানি দেখি নাই। নিম্নচাপের কারণে 2 দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর প্রভাবে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন সহ আশপাশের ছোট বড় নদীতে। সুনামগঞ্জের সদর ও বিশম্বরপুরে রাবার ড্যাম উপচে পানি ঢুকছে খরচার হাওরে। তাহিরপুরেও ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি। মেঘের পানি গুলা পড়ছে আজকে অনেক, আর এর আগে তো বৃষ্টি অনেক আসছিল। তারপর আজকে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রত্যেক বছরই এমন বন্যা একটা না একটা ওই এই বাড়িঘর, এই পুকুরগুলো, বাড়িগুলো আছে সব তল নিয়ে যায়। আসাম ও ত্রিপুরার ভারী বৃষ্টিতে বেড়েছে খোয়াই নদীর পানি। তীব্র স্রোতে ধসে গেছে হবিগঞ্জ সদরের নদী তীরবর্তী বাঁধ। দ্রুত মেরামত না হলে লোকালয়ে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে থাকি, কারণ এই ভাঙ্গার মধ্যে এইখানে 8 থেকে 10টি গ্রাম, মানে খুব রিস্কের মধ্যে থাকি। তবে ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় প্লাবন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। পানিটা নাইমা সিলেটের উপর দিয়ে গিয়ে হাওয়ার মঞ্চ হয়ে তারপরে ভৈরবে হয়ে গিয়ে মেঘায় গিয়ে বইত। তো এটা যেন দ্রুত নেমে যাচ্ছে আর কি। হয়তো নামার সময় ডেঞ্জার লেভেল ক্রস করলে একদিন একটু ভোগান্তি থাকবেই আর কি।
এদিকে পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মুহুরী নদীর পানিও, তবে এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, টানা বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগে সিলেটবাসী। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন, জানাবেন সবশেষ খবরাখবর। নাবিল, কোন কোন এলাকা পানিতে ডুবে আছে একটু জানতে চাই। ভোগান্তি কমাতে প্রশাসনের তরফ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ন্যান্সি, দুপুর থেকে অঝোর ধারায় যে বৃষ্টি সিলেটে নেমেছিল সেই বৃষ্টি এখনো অব্যাহত আছে এবং আমরা যেটি দেখছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের বঙ্গবীর সড়কে। এটি ঢাকা সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সড়ক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের অনেকাংশই আসলে এখনো পানিতে ডুবে আছে। তার মূল কারণ আমরা আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে, দুপুর 12টা থেকে বিকেল 3টা এই 3 ঘন্টায় সিলেটে 156 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যেটিকে আবহাওয়া অধিদপ্তর বলছে ভারী বৃষ্টিপাত। এখনো সেই ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে এবং এতে করে সড়কে যে যানবাহনগুলো চলছে তারা তীব্র ভোগান্তিতে রয়েছেন। শুধুই বঙ্গবীর রোড নয়, সিলেটের উপশহর, মীরাবাজার, মেডিকেল রোড, কাজল শাহ, বাগবাড়ি, মদিনা মার্কেট সহ অন্তত 15 থেকে 20টি এলাকার সড়ক, বাসাবাড়ি, দোকানপাটে পানি প্রবেশ করেছে। এই জলাবদ্ধতার পানি যেহেতু ড্রেন সহ বিভিন্ন নোংরা পানি থাকে, ফলে মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। একটা সময় বৃষ্টি শহর সিলেটকে বলা হতো এবং এখন কিন্তু সেই বর্ষা কিংবা বৃষ্টি সিলেটবাসীর জন্য সবচেয়ে বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত এই যে 1 ঘন্টা বা কিছু সময় ভারী বৃষ্টি হলেই নগরবাসীকে এই বর্ষার মৌসুমে কয়েক দফা এই ভোগান্তির মধ্যেই থাকতে হয়। এতে করে একদিকে যেমন ঘরবাড়ির জিনিসপত্র আসলে নষ্ট হয়, অন্যদিকে অনেকের যানবাহন নিয়ে যারা বের হয়েছেন তাদের পথিমধ্যে যানবাহন আটকে যাচ্ছে। আর প্রশাসনের ব্যবস্থা বলতে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা সড়কের এই যে জলাবদ্ধতা নিরসন, দ্রুত যাতে পানি নেমে সেজন্য তারা ড্রেন পরিষ্কার করছেন। এর বাইরে তেমন কোনো প্রশাসনিক আসলে কর্মচাঞ্চল্যতা আমাদের চোখে পড়েনি। নগরবাসী বলছেন উন্নয়নের নামে যে 1000 কোটি টাকা ব্যয় হয়েছে সেটি অপরিকল্পিত হয়েছে, যার কারণে প্রতি বর্ষায় এভাবেই তাদের দুর্ভোগে পড়তে হয়। ন্যান্সি। নাবিল, আপনাকে ধন্যবাদ। এদিকে জোয়ারের তোড়ে বাঁধ ভেঙেছে কয়েক জেলায়, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ, প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি আর রাস্তাঘাট। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলের বিভিন্ন জেলাতে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি, বিপাকে স্থানীয়রা। কেটে গেছে নিম্নচাপের প্রভাব, তার সাথে উপকূলে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি। এই যেমন পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুষরাকাঠি গ্রাম। পানিবন্দী বেশ কয়েকটি পরিবার, চুলা জ্বলেনি 2 দিন, দুর্বিষহ জীবন। কাল দুপুরের পর থেকে পানিতে তলাইয়ে গেছে, উঠান বাড়ি ঘরও তলাইয়ে গেছে। আমার থাকতে বড় কষ্ট হইতেছে, আমার কারেন্ট নাই, এরপর আবার পাক কাটতারি নিয়ে ছুটা সব তলাইয়ে গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাউফলের ধুলিয়া ইউনিয়নের আরও বেশ কিছু নিচু এলাকা এখনও পানিবন্দী। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কালভার্ট, সড়ক, গাছপালা। আমরা গরু টরু নিয়ে গেছি সাইকেলের সেন্টারে, ওখানে ছিলাম, ওখান থেকে নাইতে 10টা বাজে চলে আসছি। পুকুরের মাছ টাছ নাই, অনেকের ঘর দুয়ার, আমারই তো আমি রোজ কাটতেই পড়ছে, ঘরেরই দেখতে পড়ছে। রাস্তা সাইডে ভাঙ্গা দিয়েছে, আমার ওই বারিন্দে লইয়ে গেছে পানিতে, তারপর মাছ গেছে অনেক পুষ্কুনির। বরগুনার মানিকখালী ও উত্তর ডালভাঙা এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। জোয়ারের সময় অবিরাম ঢুকছে পানি, বিপাকে কয়েকশো পরিবার। ক্ষতিগ্রস্ত ভোলায় মেঘনাপাড়ের জনপদ। প্রশাসনের তথ্য মতে ঝড়ো বাতাসে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, ভেসে গেছে 2 শতাধিক গরু, মহিষসহ গবাদি পশু। আংশিক ক্ষতি হয়েছে 5000-এর বেশি কাঁচাপাকা বাড়িঘরের। হালচর, চর পাতিলা, চর কুকুরি মুকরি, চর পেশন উপজেলার এই 3টি জায়গা এবং মনপুরা এবং তার ইউনিয়ন চরকলাতলি এবং অন্যান্য উপজেলার বিভিন্ন চরাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাইল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়াতে বাঁধের ক্ষতি হয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ। এছাড়া উপকূলের আরও কিছু এলাকাতেও ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। অতিবৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি অংশ। এছাড়া উপকূলের আরও কিছু এলাকাতেও ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। অতিবৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, রয়েছে বন্যার পূর্বাভাস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
একটি জেলার দুটি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে 200 কোটি টাকার, কিন্তু সরকার রাজস্ব পেয়েছে মাত্র 2.5 কোটি টাকা। পদ্মা আর গড়াই নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, কেনাবেচা। শতবর্ষী হার্ডিংস ব্রিজ আর লালন শাহ সেতুর নিচ থেকেও দেধারসে তোলা হচ্ছে বালু। বালু মহলগুলোয় থাকে অস্ত্রধারী পাহারা। সহকর্মী আখলাকুস সাফা ও রুহুল আমিন বাবুর অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। পদ্মা গড়াই নদী বেষ্টিত কুষ্টিয়া জেলা। এই দুই নদীর তীরেই বালুর সাম্রাজ্য। 21টি বালুমহল থেকে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। এ জেলার বালুর চাহিদা পুরো বিভাগ জুড়ে। নদী থেকে তোলা বালু বিক্রি হয় ঘাটেই, সেখান থেকে চলে যায় বিভিন্ন গন্তব্যে। বালু উত্তোলনের এই মহাযজ্ঞ দেখে কেউ বলবে এগুলো অবৈধ এবং প্রকাশ্যে হচ্ছে না। বালু উত্তোলনে কতটা মানা হচ্ছে নিয়মনীতি? পাশাপাশি দুটো ব্রিজ, মাঝখান থেকে আর নিচ থেকে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই তুলে নেওয়া হচ্ছে বালি। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শতবর্ষী হার্ডিংস ব্রিজের পিলার আর গাইড ব্যাংক। গত বছরই পরামর্শ ছিল ডাউন স্ট্রিমের বালুমহলগুলোকে স্থানান্তর করতে হবে, তখনও কেউ কথা শোনেনি, আর এবছর দেখারই কেউ নেই। এটা তো একটা নির্দিষ্ট লেভেলে ফাউন্ডেশনটা করা, ওই ফাউন্ডেশনের কাছ থেকে যদি বালিটা ভ্যাকুম তৈরি হয়, মানে গর্ত তৈরি হয়, তখন ওখানে টান পড়ে। টান পড়ার সাথে তো আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো ওরা টান দেয়। 21টি বালুমহলের মধ্যে বালু তোলার যোগ্য 4টি, তার মধ্যে ইজারা আছে 2টি। নাব্য পরিস্থিতি, পরিবেশ, তাপবিদ্যুৎ কেন্দ্র ও আইনি জটিলতায় বাকি 17টি থেকে বালু তোলা নিষেধ। অথচ দুই নদীর পার ঘেঁষে বালু তোলার এই মহাযজ্ঞ চলছে প্রকাশ্যে। সবাই লাভের আশা করে, একটু ভালো হলে একটু ভালো দাম, সর্বনিম্ন দাম 10 টাকা। মোটা বালিটার দাম বেশি, মোটা বালুটা ধরেন 18-20 টাকা। এটা তো সব দাম এখানে, যত দূরে হোক এরা সেখানে মানে বাধা। পেটের জ্বালায় দু এক নগ অনেকে চুরি চার টাকায় তুলছে, কেউ তুলছে না। ঘাট নিয়ন্ত্রণ নেবে কি, ইজারা দেবে কে? গ্রুপ তো অনেক, 5 জন বা 10 জন মিলে টেন্ডার করলে আর বাকি গ্রুপ, এখানে একটা দলীয় কোন্দল হইতে পারে, বা কোন্দলের ক্ষেত্রে সেক্ষেত্রে দায়ভার নেবে কে? বালুমহলের দখল কেন্দ্র করে এমন হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র পাহারা থাকে প্রতিদিন, রাতে হয় আরও জোরদার। অবৈধ বালুমহলগুলোতে সবচেয়ে বেশি বালু উত্তোলন হয় রাতের এই সময়টাতে। আমরা তেমনই এক বালুমহলের দিকে যাচ্ছি এখন, যেখানে পরিচয় গোপন করে যাওয়াটা বেশ জরুরি। অবৈধ বালুমহল থেকে এভাবেই বালু বিক্রি হচ্ছে গভীর রাতে, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয় গোপন করে সেখানে 1 ঘন্টা থাকি আমরা। বালু বোঝাই বেরিয়ে যায় 7টি ট্রাক শুধু একটি স্পট। কারা করছেন এগুলোর নিয়ন্ত্রণ? বালুমহলে পাওয়া যায় না তাদের, তবে কয়েকজনের নাম পাই আমরা। রাজনীতিতে প্রভাবশালী তারা। ক্রেতা সেজে কথা বলি তাদের সাথে। ওই ঘাট পাশে আমাদের পৌর বিএনপির আহ্বায়ক, ওর কার সাথে একটু যোগাযোগ করেন, ও দেবে না, আমার কথা বলেন, একটু কমাই দেবে না। হ্যাঁ, 18,000ই হয়তো আপনার জন্য একটু কম নেওয়া যাবে, 17.5 পর্যন্ত করা যাবে। বড়ার কি ভালো হবে? জিলাপি তলা এদিককার জিলাপি তলা ওটা ফিলিং, ওটা মানে খুব একটা ভালো না। এক সাইডে কিছু মোটা বালু আছে, কিন্তু তোলার মতো পরিবেশ নাই, পানি চলে আসছে তো হাতের সাথে থাকা লাগে না। ওরা সব যারা বালি ই করেছে, হ্যাঁ বালির তো হলো মানে দিয়েছে, পয়েন্ট দিয়েছে, ঠিক আছে, ওই পয়েন্টে নিতে হয়, ঠিক আছে। বালুমহলে রাজনৈতিক প্রভাব কিভাবে অস্বীকার করবেন জেলা বিএনপির নেতারা? বর্তমান যারা নেতৃত্ব আছে নিশ্চয় তাদের সাথে তাদের কোনো যোগসূত্র আছে। এখন আপনারা ইনকোয়ারি করে আসছেন, একটা জায়গায় কোনো প্রমাণ পাবেন না এই বালি ব্যবসার সাথে আমি জড়াই আছি। আমরা অনেক কিছু অনুভব করি, কিন্তু এটা তো বলাটা যারা এই যে কথাগুলো বলছে, সারা কুষ্টিয়ার মানুষ জানে যে তারা এটা শুরু করেছিল। আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের ওই মাথায় হাত দেওয়ার মতো না উল্টা পাল্টা। এসব বালুমহল আগাগোড়াই প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। অদৃশ্য ভয় দেখিয়ে আড়ালেই থেকে যায় তারা। নদীর বালু যেন সোনার খনি। স্থানীয়রা এই 21টি বালুমহলকে বলেন এলডোরাডো। এখানকার বালু মানে আপনার সোনা, তাহলে এই সোনাটাকে কিভাবে অপব্যবহার হয়, যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালুমহলটা তাদেরই নিয়ন্ত্রণে থাকে।
এই একটি ঘাট থেকে 3 ধরনের বালুতে প্রতিদিন লেনদেন কমপক্ষে 5.5 লাখ টাকা। শুষ্ক মৌসুম তো আছেই, বালু তোলা হয় এমনকি ভরা বর্ষায়ও। 21টি ঘাট থেকে বছরে গড়ে লেনদেন 200 কোটি টাকা। আর গেল বছর সরকার পেয়েছে মাত্র 2,83,70,000 টাকা। এত ফারাকের কি কারণ জানতে চাই জেলার রাজস্ব শাখায়। সরকার কি পরিমাণ বঞ্চিত হচ্ছে? সরকারের বঞ্চিত হওয়ার শেষ নাই। যে বাল্কহেডগুলোতে লোড আনলোড করে ধরেন পুলিশ 3-4 জন সাথে থাকে, আর ওখানকার অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। পদ্মার উপর থেকে নিচে নামতে গিয়ে কারোর গোসল হয়ে যায়। তবে ফায়ারিং হবে এই প্রস্তুতি নিয়ে যেতে হয়, কারণ ফায়ারিংয়ের এক্সপিরিয়েন্স আছে এখানে। সাংবাদিকদেরকে এই নৌকা থেকে ডুবিয়ে দিচ্ছিল। ইজারা দেয়নি জেলা প্রশাসন, তারপরও কি করে হচ্ছে প্রকাশ্যে এই চুরি? যদি কেউ চুরি করে সেটা তো চুরি। প্রকাশ্য দিবালোকে এই চুরিটাকে আমরা চুরি কিভাবে বলি? তাহলে তাহলে এটাকে কি বলতে পারি আমরা? বিষয়টা হলো এমন যে আমরা থেকে করাচ্ছি বা আমাদের পক্ষ থেকে এটাকে এনকারেজ করা হচ্ছে, বিষয়টি তো এরকম না। প্রভাবশালীদের ভয়ে অভিযোগ করেন না কেউই। এ ধরনের ঘটনায় মামলাও নেই। অজ্ঞাত কারণে নিশ্চুপ থাকে প্রশাসন। কুষ্টিয়া একবার ডিসি প্রবেশ করলে সে আর সহজে বদলি হতে চায় না, চেষ্টা করে যে আর কিছু থাকে। কেন, কি কারণে থাকবে? উৎকোচ, ঘুষ যাই বলেন, এর কোনো প্রমাণ আছে বলেন? এর কোনো প্রমাণ পাবেন না খুঁজে আপনি। কিন্তু আমরা যতদূর জানি লেনদেন হয়। অবৈধ বালু উত্তোলনে একদিকে হুমকির মুখে পরিবেশ প্রকৃতি, অন্যদিকে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি। এছাড়া বালু বোঝাই ডাম্প ট্রাকে সড়কে বেড়েছে মৃত্যুর মিছিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, কুষ্টিয়া। যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর কুষ্টিয়ার বালু মহলগুলোতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযানে নামেন। হার্ডিংস ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝখান থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করেন তারা। আবারও অভিযানে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের সেখানে পাওয়া যায়নি। জেলার 21টি বালু মহলে অভিযান চালিয়ে নেপথ্যের কারিগরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সকালবেলা একটা নিউজ দেখতে পেলাম, সেটা হচ্ছে হার্ডিংস ব্রিজ এবং লালন শাহ ব্রিজের মাঝখানে যে এলাকা আছে সেখানে হচ্ছে শ্যালো মেশিনের মাধ্যমে অথবা অন্যান্য উপায়ে বালু তোলা হয়। আসলে এরকম বালু তোলার কোনো সুযোগ নেই। সবসময় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে। আমরা ইতোপূর্বেও প্রায় এই অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আমরা 15 লক্ষ টাকা জরিমানা করেছি এবং 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তো আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। হবিগঞ্জ সদরে উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ। সেখানে আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর, যাচ্ছে তার কাছে। সাগর, বাঁধ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার সবশেষ কি চিত্র দেখছেন একটু জানাবেন। নেন্সি, আসলে গত কয়েকদিন ধরেই হবিগঞ্জে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। হবিগঞ্জ এবং হবিগঞ্জের উজানে যে জায়গাগুলো রয়েছে ভারতের ত্রিপুরা, এর ফলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি ক্রমাগতই বাড়ছে এবং বাড়ার ফলে হবিগঞ্জ সদরের পূর্ব ভাদই এলাকা, এখানে আসলে একটি নদীর বাঁধে বেশ বড় ধরনের ধস দেখা দিয়েছে এবং যেটুকু দেখা যাচ্ছে যদি পানি এভাবে ক্রমাগত বাড়তে থাকে তাহলে আসলে ধসটি হয়তো বিপজ্জনক আকার নিতে পারে। নদীর বাঁধটি হয়তো ভেঙে যেতে পারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাঁধটি আসলে কতটা বিপজ্জনক ভাবে ধস নেমেছে এবং বাঁধের উপর যে রাস্তার প্রায় অর্ধেক অংশই নদী গর্ভে এরই মধ্যে বিলীন হয়ে গেছে। গত 3 দিনের টানা বৃষ্টি এবং এখন যেহেতু সেটা অব্যাহত রয়েছে, যে কারণে নদীর তীরের যে মানুষ, অন্তত এখান থেকে 20 থেকে 25টি গ্রামের মানুষ, তারা প্রত্যেকে আতঙ্কে রয়েছেন এবং তারা যেটি বলছেন যদি এভাবে পানি বাড়তে থাকে এবং যেহেতু এই জায়গাটিতে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। পানি উন্নয়ন বোর্ড যদিও প্রতি বছরই বলে থাকে যে এই জায়গাটিতে তারা কাজ করছেন, তাদের একটি ব্যয়ের বড় অংশ এখানে মেরামতের জন্য তারা খরচও দেখান, কিন্তু এই জায়গাটির আসলে দৃশ্যমান তেমন কোনো সংস্কার হচ্ছে না। আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই জায়গাটি যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে সেহেতু এই মুহূর্তে তারা বালির যে জিও ব্যাগ সেটি ফেলতে পারছেন না। এর জন্য প্রয়োজন তাদের নদী বড় নৌকার এবং সেগুলো তারা, আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই জায়গাটি যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে সেহেতু এই মুহূর্তে তারা বালির যে জিও ব্যাগ সেটি ফেলতে পারছেন না। এর জন্য প্রয়োজন
তাদের নদী বড় নৌকার, এবং সেগুলো তারা ভৈরব থেকে আনানোর চিন্তা ভাবনা করছেন। তারা যেটি বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে, কাল পরশুর মধ্যে হয়তো ভৈরব থেকে নৌকা আসবে। যদি নৌকা আসে তাহলে তারা এখানে জিও ব্যাগ ফেলতে পারবেন। তবে এর মধ্যে যদি পানি বাড়ে তাহলে আসলে হয়তো কি বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। ন্যান্সি। সাগর, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের মহাসড়কে থামছেই না ডাকাতি। গেল কয়েক মাসে অন্তত 3টি গাড়ির যাত্রীরা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হচ্ছে মালামাল। সবশেষ শুক্রবার রাতে জর্ডান থেকে দেশে ফেরা এক প্রবাসী ডাকাতির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন। নৈশযাত্রায় বাড়ছে যাত্রী চালকদের আতঙ্ক। যদিও পুলিশ বলছে সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার জর্ডান থেকে দেশে ফেরেন বগুড়ার বিউটি আক্তার। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান স্বজনরা। রাতে মাইক্রোবাস ভাড়া করে বাড়ির পথ ধরেন তারা। টাঙ্গাইলের মির্জাপুরে শিকার হন ডাকাতির। ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত যখন 2:30 তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া বাইপাসে পৌঁছান তারা। পেছন থেকে ফলো করছিল একটি গাড়ি। এরপর পথ অবরোধ। অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, নগদ অর্থসহ মূল্যবান সব সামগ্রী লুটে নেয় তারা। মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল। ঘটনা জানার পর ডাকাতদের ধাওয়া দেয় টহলরত পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাতে গুলিবিদ্ধ হন রেকার হেলপার। এরপর গাড়ি ফেলে পালিয়ে যায় ডাকাত দল। জব্দ করা হয় গাড়িসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। সাথে সাথে আমাদের যে টহল পার্টি ছিল সেখানে চ্যালেঞ্জ করে আমাদের তখন দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের রেকার ছিল, ওই রেকারের যে সিভিল সহকারী ছিল তার হাতে একটা গুলিবিদ্ধ হয়। এর আগে গেল কয়েক মাসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আরও 2টি ডাকাতি হয়েছে। ডাকাতি ঘটেছে ঘাটাইলের আঞ্চলিক সড়কে। পুলিশ বলছে এই 3 ডাকাতির ঘটনায় অন্তত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাজনিত কিছু চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমরা চেষ্টা করবো মিটিগেট করে কিভাবে মানুষদেরকে একটা ভালো ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের যাত্রাটাকে ভালো করা যায়। এদিকে শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্মকর্তার বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটে নেওয়া হয়েছে মালামাল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নেই জেলা শহরের সাথে সড়ক পথের যোগাযোগ। নদীর সাথেই জীবন, জীবিকা ও যোগাযোগ। বর্ষায় সেই নদী মূর্তিমান আতঙ্কের রূপ নেয়। বিলীন হচ্ছে শত শত একর জমি সহ নানা স্থাপনা। মানচিত্র থেকে হারানোর শঙ্কায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী। নদী ঘেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। চারপাশে তেঁতুলিয়া, কালাবদর, মাসকাটা ও মেঘনা। যুগের পর যুগ ধরেই এখানে চলছে ভাঙন। বিলীন হয়েছে বহু বসতভিটা, হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। 50 বছর আগে আমাদের এই মেহেন্দিগঞ্জের 3টা ইউনিয়নই একটা ভূখণ্ড ছিল। সেই ভূখণ্ডটা এখন সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অনেক স্কুল ছিল, আমিরগঞ্জ হাই স্কুল ছিল, প্রাইমারি ছিল, চরমেটিয়া ছিল, মানে একাধিক। আমাদের জন্মের পর থেকে যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি তার কিছুই নেই। 20,000 মতো পরিবার নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে রাস্তার উপরে বসবাস করতেছে। বর্ষা মৌসুমে ভাঙনের মাত্রা বেড়ে যায় আরও। উপজেলার 16টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে সাদেকপুর, চর গোপালপুর, শ্রীপুর, জাঙ্গালিয়া ও আলিমাবাদ। ভিটেমাটি রক্ষার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এই এলাকার মানুষের একটাই চাওয়া ছিল নদী ভাঙন রক্ষা। এই বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হলে অত্র অঞ্চলে শিক্ষার্থীরা আর লেখাপড়ার সুযোগ পাবে না। নদী ভাঙনে এই বাজারটা বিলীন হয়ে যায়, তাহলে এতটা অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। সরকারের কাছে অথবা পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডের কাছে একটাই দাবি জানাই, আমাদের এই নদী ভাঙন প্রতিরোধ করে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে পুরো মেহেন্দিগঞ্জের ভাঙন ঠেকাতে প্রয়োজন কয়েক হাজার কোটি টাকা। 11.5 কিলোমিটার নদীর তীর সংরক্ষণে প্রায় 800 কোটি টাকার 2টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাদিকপুর ইউনিয়নের অপোজিটে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটির মাধ্যমে সেখানে যেন ড্রেজিংয়ের মাধ্যমে সেই চরটাকে অপসারণ করলে হয়তো নদীর ভাঙনের তীব্রতা একটু কমে যাবে। আসলে ভাঙনের ব্যাপ্তি প্রচুর
প্রচুর অর্থের প্রয়োজন, সংস্থান প্রয়োজন। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি পর্যাপ্ত বরাদ্দ এবং এই যেখানে অধিক ঝুঁকিপূর্ণ যে স্থাপনাগুলো নদীর নিকটে সেই জায়গাগুলোকে আমরা প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা অতি দ্রুতই কিছু কাজ বাস্তবায়ন করব। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। প্রায় 1 কিলোমিটার এলাকা মানব প্রাচীর বানিয়ে বিএসএফের পুশিন ঠেকিয়ে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে। শুক্রবার রাতে শোভারকুটি ও শিপের হাট সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সন্ধ্যা 7টার দিকে বিএসএফের সদস্যরা দুটি পিকআপ ভ্যানে 60 জনকে ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে। এরপর সীমান্তের লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবরটি ছড়িয়ে পড়লে সীমান্তে মানব পাচার বানিয়ে পাহারা বসায় স্থানীয়রা। কঠোর অবস্থান নেয় বিজিবি ও আনসার সদস্যরাও। এই নিয়ে রাতভর চলে উত্তেজনা। কুড়িগ্রাম 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বলেন, বিএসএফ অবৈধভাবে যেন কাউকে পুশিন করতে না পারে, তাই সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকায় নো ম্যান্স ল্যান্ডে বিএসএফ আবারও খাল খননের কাজ শুরু করেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিজিবি। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে টেলিফোনে। আরিফ, খাল খননের কাজ কি এখনো চলছে কিনা একটু জানতে চাই, আর বিজিবির পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? ত্রিপুরার বিলোনিয়া শহরের জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনীর সীমান্ত উপজেলার নিজ কালিকাপুর গ্রামের বল্লামুখা এলাকায় নোম্যান্স ল্যান্ডের একদম এখানে 150 যে গজ রয়েছে নোম্যান্স ল্যান্ড, সেখানে 20 গজের মধ্যে কাজ করছে বিএসএফ। আমরা এখানে দেখেছি প্রচুর পরিমাণ বিএসএফ সদস্যরা রয়েছে। আমি এই বিষয়ে ফেনীর 4 বিজিবির যিনি পরিচালক তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে নোম্যান্স ল্যান্ডের যে 150 গজ রয়েছে এর মধ্যে 20 গজ তারা ভিতরে প্রবেশ করেছে। এখানে বিজিবির পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। তবে তারা দুপুর থেকে কাজ শুরু করে, মূলত অনেকক্ষণ পর্যন্ত তারা কাজ করে। এই মুহূর্তে এখানে কাজ চলছে, যেটি আমরা বিজিবির কাছ থেকে জানতে পেরেছি। তবে এখানকার স্থানীয় যারা বলছে তারা বলছে এখানে বিএসএফ কাজ করছে এবং কি হচ্ছে তাদের বিজিবি কিছুটা নীরব রয়েছে বলে এখানকার যারা বাসিন্দা তারা এই অভিযোগ করছেন। অন্যদিকে হচ্ছে যে আপনি জানেন যে 2024 সালে যে স্মরণকালের ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেই বন্যার কেন্দ্রবিন্দু ঠিক এখানে হচ্ছে যে বিএসএফ রাতের অন্ধকারে এসে বাঁধ কেটে দিয়েছিল, যার কারণে হচ্ছে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা এই যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল ফেনীতে, গতবারের বন্যায় 35 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঠিক এবারও 29 মে তারা যে বর্ডারে যে সকল আলোকসজ্জা ছিল সেগুলো বন্ধ করে দিয়ে তারা এখানে কাজ অব্যাহত রেখেছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।